বাংলাদেশে ঢাকা থেকে আমি মিনহাজুল আবেদীন সকলকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট টেলিভিশন আয়োজিত সমকালীন সংলাপ টক শোতে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু কিছুদিন পর পরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, সকলে চেষ্টা করে সেই বিষয়টি নিয়ে নিজস্ব মতামত দিতে। সেখানে কেউ যুক্তি উপস্থাপন করেন বা কেউ অযৌক্তিক যুক্তি দেন, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আসলে অনেকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন বা একে অন্যের মতবাদের সঙ্গে যখন আসলে মিল হয় না তখন তাকে দমন পীড়নের চেষ্টা করেন। তো এই যে যুক্তি নিয়ে আসলে কথা বলছিলাম, আজকে আমাদের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে যে আসলে যুক্তি নির্ভর জাতি গঠন প্রগতির পূর্ব শর্ত, বা আসলে কি কি কাজ করলে আসলে আমরা আসলে যুক্তি নির্ভর একটি জাতি হিসেবে গঠন হতে পারবো, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আদনান মাসরুর, তিনি একজন বিতার্কিক ও শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন আজাদ চৌধুরী, তিনিও একজন বিতার্কিক ও একজন কলেজ শিক্ষার্থী। শুরুতে আমি আদনান মাসুদ ভাই আপনার কাছে যেতে চাই, যে এই যে যুক্তি, এই যুক্তি বিষয়টা কি, এবং আসলে আহ যুক্তি নির্ভর জাতি বলতে আসলে কি বোঝায় আমরা? আহ ধন্যবাদ মিনহাজ। উপস্থিত যারা আছো সবাই আসসালামু আলাইকুম। যে বিষয়টা আহ, আপনি উপস্থাপন করলেন যে যুক্তি, আমরা আমাদের যে প্রাত্যহিক জীবন সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে যুক্তি খুবই গুরুত্বপূর্ণ। যুক্তি বলতে আমরা কি বুঝি? ধরো আমরা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছি, বা যে কোনো একটা সমস্যার সম্মুখীন হলাম, বা যে কোনো একটা বিষয় আমরা যে কোনো একটা বিষয় আমরা উন্নত সাধন করতে চাই, সেখানে কিন্তু আমার যুক্তি অবশ্যই লাগবে। কারণ আমি যদি আমার যে কোনো কাজের বেস্ট রেজাল্ট আমি পেতে চাই, সেখানে যদি আমি সঠিক যুক্তি উপস্থাপন করতে পারি, তখনই কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো। তো যুক্তি বলতে আমরা একদম সহজ ভাষায় যেটা বুঝি, যে কোনো একটা বিষয়ের উপর সঠিক মতামত, ভুল মতামত, কেউ দ্বিমত, যে কোনো তার মতামতটা স্বাধীনভাবে নিজের দৃষ্টিভঙ্গি থেকে যে প্রকাশটা সে করে, সেটাকে আমরা যুক্তি ধরতে পারি। এখন যেটা শুরুতে বলা হলো যে যুক্তি নির্ভর জাতি গঠন আসলে প্রগতির পূর্ব শর্ত। আসলে কেন পূর্ব শর্ত? প্রগতির জন্য আসলে যুক্তি নির্ভর জাতি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি দেশকে সচেতন, উন্নত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করে। যুক্তি নির্ভর জাতি গঠনের মাধ্যমে একটি সমাজের সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং টেকসই উন্নয়ন সম্ভব হয়। এবং এই জিনিসটার সব থেকে বড় বেনিফিট হচ্ছে, এই যে যুক্তি নির্ভর আমরা একটা যদি জাতি গড়ে তুলতে পারি, তাহলে সেখানে স্বাধীন চিন্তা এবং সৃজনশীলতার একটা বড় ক্ষেত্র তৈরি হয়। এবং এটি কিন্তু আমাদের একটা মুক্ত চিন্তার পরিবেশ সৃষ্টি করে, যার ফলে দেশের মানুষ বা যেখানে যে কোনো প্রান্তিক মানুষ, যে কোনো শ্রেণীর মানুষ, সেখানে কিন্তু সে তার মতামতটা একদম স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। যুক্তি নির্ভর চিন্তা ও বিশ্বাস নির্ভর চিন্তা, এটার মধ্যে আসলে পার্থক্যটা আসলে কি? ওকে, ধন্যবাদ। আসলে এখানে বলতে গেলে এখানে খুব বড় কোনো পার্থক্য আসলে দেখা যায় না। দেখা কারণ হচ্ছে যে আমরা যদি আগে প্রথমে বিশ্বাসের ক্ষেত্রটা আসি, আমরা হচ্ছি বাংলাদেশে বাঙালি জাতি। আমরা আমাদের অতীতে আমরা অনেকগুলা সংস্কৃতি দেখে এসেছি। আমাদের দেশে বিভিন্ন রকমের আহ বিভিন্ন যে জাতি এসেছে এবং তারাও বিভিন্ন রকমের তাদের সংস্কৃতির বিভিন্ন রকমের জিনিস থেকে আমাদের কিছু উপাদান আমাদের বাঙালি সংস্কৃতিতে আছে। এখন আমরা যদি একটু অতীতে ঘাটতে পারি, তাহলে আমরা দেখতে পারবো যে বাঙালি জাতি বা পৃথিবীর যে কোনো জাতি, যে কোনো সমাজই সে বিশ্বাসগুলি গ্রহণ করে যেগুলি তাদের কাছে মনে হয় যে এই বিশ্বাসে কোন একটা যৌক্তিক জিনিস আছে, এটা সত্যি, এটা আমার জন্য উপকারী হবে, এটা আমার পরের প্রজন্মের জন্য উপকারী হবে। এখন আমরা যখন সাধারণ প্রেক্ষাপট থেকে আমরা যখন এই জিনিসটাকে দেখব, তখন আমাদের কাছে এটা খুব বেশি বেনিফিশিয়াল মনে হবে। যেরকম প্রায় পৃথিবীতে এখন বর্তমানে 6036টি ধর্ম আছে। প্রত্যেকটি ধর্মে কিন্তু ওদের নিয়ম কানুন অনুযায়ী ইবাদত করার কথা উল্লেখ আছে। এখন এটা বিভিন্ন মানুষ মনে করে যে বিভিন্ন মানুষ মনে করে যে ইবাদত করাটা ঠিক না। কেন ঠিক না, এটা কিন্তু আবার ওরা ঠিক ব্যাখ্যা দিতে পারছে না। সুতরাং এখানে আমরা বলতে পারি যে মানুষের যে বিশ্বাসটা আছে, বিশ্বাসের দিক থেকে যে চিন্তা ধারণাটা আছে, সেটা যেমন ওরা কেন করছে তার জন্য ওরা একটা বলতে পারছে কারণ, কেন আমরা করছি, এটা করলে বা আমাদের কি লাভ হবে। এখানের সাথে কিন্তু যুক্তির একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। পৃথিবীতে যে অবশ্যই অনেকগুলি ধর্ম আছে, অনেকগুলি বিশ্বাস আছে, মানুষ বিভিন্ন রকমের
সেন্টিমেন্টস ইমোশনস দিয়ে চিন্তা ভাবনা করে, মানুষ বিভিন্ন কুসংস্কারের ভয়েও কিন্তু মানুষ প্রচুর কাজ করে। কিন্তু এর মানে এই না যে প্রত্যেকটা বিশ্বাস থেকে, মানে আমি যদি কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমার কোনো একটা রিলিজন বা আমার কোনো একটা পার্সপেক্টিভ থেকে আমি যদি কোনো কিছু একটা চিন্তা করি, এবং সেটা কিন্তু যুক্তি ক্ষেত্রে সম্পূর্ণভাবে অযৌক্তিকই হবে। এখন এটা যদি আমি আরেকটু সোজা ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সরি, এখন হচ্ছে যে এই যৌক্তিক জিনিসটাকে আমরা গভীরভাবে যদি না দেখি, আমরা যদি সহজ হিসাবে দেখি, যে আমরা জানি যে আমাদের মুরব্বীরা বলে যে আহ অন্যরা পুকুরে ঝাঁপ দিচ্ছে, এই জন্য কি তুমিও ঝাঁপ দিবা। এখন যিনি কথাটা বলছে তিনিও নিশ্চয়ই পুকুরে ঝাঁপ দিয়ে দেখেন নেই যে পুকুরে ঝাঁপ দিলে আমার কোনো রকমের ক্ষতি হবে, আমি ডুবে যেতে পারি, আমি মারা যেতে পারি। উনিও নিশ্চয়ই এটা জানে যে কারো একজনের সাথে হয়েছে, সেটা দেখে আমরা বাকিরা সেই শিক্ষাটা পেয়েছি। ঠিক একইভাবে যে আমি যে যুক্তি জিনিসটা বিশ্বাস করি, আমি যে জিনিসটা জানি যে এটা এভাবে হইলে ঠিক আছে, সেটাই হচ্ছে মূলত। আর আমি আমার এই লাস্ট কথাটা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিশ্বাসে, আমরা যেভাবে বিশ্বাসের দিক থেকে চিন্তা ধারণা করি না কেন, প্রত্যেকটা বিশ্বাসের কিন্তু একটা প্রশ্ন সম্মুখীন হওয়া উচিত। আমি কেন এই জিনিসটা করব? আমার বিশ্বাসে যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে সে বিশ্বাসের চিন্তাটা আমি কোনোদিনও পালন করতে পারবো না। ধন্যবাদ। আচ্ছা, আজাদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ, খুবই চমৎকার কথা বলেছেন। এবার আমি আদনান মাসুদ ভাই আপনার কাছে আবারও আসতে চাই। সেটা হচ্ছে যে এই যে আমাদের আসলে যে কয়েকটা বিষয় রয়েছে, যে যখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে যখন কেউ আসলে বিভিন্ন ধরনের যুক্তি দেন বা কেউ কোনো ধরনের মতামত দেন, সেক্ষেত্রে আমরা আসলে দেখতে পাই যে আসলে সেখানে বিভিন্ন ধরনের আসলে ব্যক্তিগত আক্রমণের সম্মুখীন হতে হয়। ধরুন কেউ কোনো একটা বিষয়ে নিজস্ব মতামত দিয়েছে, কিন্তু মানুষজন তিনি কোন কথাটি বলেছেন সেটা নিয়ে আসলে যুক্তি না দিয়ে, পাল্টা যুক্তি না দিয়ে বা সেটা নিয়ে আলোচনা না করে, সেই ব্যক্তিটা কে, সেই ব্যক্তির পরিচয় কি, তার হচ্ছে অতীতে সে কি কাজ করেছে, সেগুলো নিয়ে আসলে সমালোচনাটা বেশি হয়। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে কমন সিনারিও আমাদের দেশে। যে কোনো একটা মানুষ, সেটা সেটা ধর্মীয় হতে পারে, রাজনৈতিক হতে পারে, যে কোনো একটা নর্মাল বিষয় নিয়ে যখন একজন মানুষ তার মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটা হোক লিখিত আকারে কিংবা মৌখিক আকারে, যদি কোনো সে তার মতামতটা প্রকাশ করে, তো এই মতামতটা যদি অন্য কোনো শ্রেণীর মানুষের সাথে না মিলে বা ওই শ্রেণীর মানুষের কাছে যদি পছন্দ না হয়, তাহলে ওই যে বিষয়টার উপরে ওই লোকটা মত প্রকাশ করেছে ওইটার কনটেক্সটে আসলে আলোচনা হয় না, বরং আমরা প্রায় সময় দেখি আসলে তার ব্যক্তিগত বিষয় নিয়ে একটা আক্রমণ হয়। এটা হওয়ার পিছনে আসলে অন্যতম কারণ হচ্ছে আমাদের মন মানসিকতার একটা যেরকম ব্যাপার আছে, তার পাশাপাশি হচ্ছে আমাদের আসলে যৌক্তিকভাবে আসলে আলোচনা করার যে প্র্যাকটিসটা, সেটা আমাদের মধ্যে নাই। যার কারণে আসলে এটা এক প্রকার বলতে গেলে এখন নর্মাল হয়ে গিয়েছে। ধরো আমি একটা মতামত দিলাম, সেখানে একজনের সেটা পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে। যার পছন্দ হয় সে এখানে আসলে আমার কথার মধ্যে কোনো ভুল আছে কিনা সেটাও সে দেখে না, আবার যে অপছন্দ করে সে আমার কথার কোনো যৌক্তিকতা আছে কিনা সেটাও বিচার করে না, উল্টো আসলে একটা ব্যক্তিগত আক্রমণ শুরু করে। তো এটার পেছনে অন্যতম যে কারণগুলো রয়েছে, তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে আমাদের চারপাশে আমরা যে সিস্টেমের মধ্যে আসলে এখনকার মানুষ আসলে বেড়ে উঠছে, এই সিস্টেমের মধ্যে কিন্তু আসলে আমাদের যুক্তির মাধ্যমে কোনো কিছু আলোচনা করে সমাধান করার যে একটা পথ দরকার, সে পথটা কিন্তু আমাদের কাছে নাই। যার কারণে দেখা যায় একজন মানুষ যখন দ্বিমত প্রকাশ করে কোনো কিছুতে, ওই দ্বিমতটা আর গ্রহণ করতে পারে না। যখন আপনি কোনো একটা বিষয়ের উপর দ্বিমত দিতে পারবেন না, বা দ্বিমত দিলে যার বিপক্ষে দিবেন সে সেটা একটা গঠনমূলক সমালোচনা হিসেবে গ্রহণ না করে, মানে সে এটা মনে করে যে আপনি তাকে আক্রমণ করছেন, এই আক্রমণ করার চিন্তা করে সেও তখন পাল্টা আরেকজনকে আক্রমণ করে। এর মধ্যে কিন্তু দেখা যায়, প্রায় সময় দেখা যায় যে অনেকেই একজন আরেকজনকে ব্যক্তিগত আক্রমণ করছে নানান ভাবে, যত যেরকম ভাষা ব্যবহার করে আসলে একজনকে নিচু করা যায়, সেটা পারিবারিক হোক, ব্যক্তি জীবন হোক, সব বিষয়গুলো আসলে টেনে নিয়ে আসে। তো এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। আমরা চাই আসলে এই বিষয়টার একটা আহ, ভালো একটা দিক উন্মোচন হোক, কারণ এই বিষয়গুলো যদি আমরা সমাধান না করতে পারি, তখন কিন্তু যে মানুষটা বা পরবর্তী প্রজন্ম যারা আসলে এই সোশ্যাল মিডিয়াতে আসবে, বা যখন তার দৃষ্টিভঙ্গি থেকে সে যখন একটা কোনো বিষয়ের উপর মতামত প্রকাশ করতে চাবে, সে কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্য বোধ মনে করবে না। সে মনে করবে আমি যদি একটা মতামত দেই, সেটা ঠিক হোক বা ভুল হোক,
সে এটা ভাবা শুরু করবে, আমার মতামতটা যদি আরেকজনের পছন্দ না হয়, সে কিন্তু আমার ব্যক্তিগত বা পারিবারিক জীবন নিয়ে একটা আক্রমণ করতে পারে। তো এই বিষয়টা আসলে এখন আসলে নর্মাল হলো, বাট ব্যাপারটা মোটেও কোনো ভালো না, এবং এটা আসলে মানুষের যে চিন্তা বা সৃজনশীলতার জন্য খুবই হুমকি স্বরূপ বলে আমি মনে করি। আচ্ছা, আদান মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি আজাদ চৌধুরী আপনার কাছে আবারও আসতে চাই। সেটা হচ্ছে এই যে আমরা যুক্তি নির্ভর জাতি গঠনের যে বিষয়টা বলছিলাম, এই ক্ষেত্রে আসলে কোনো কি মৌলিক উপাদান রয়েছে যে মৌলিক উপাদানগুলোর মাধ্যমে আমরা আসলে যুক্তি নির্ভর জাতি গঠন করতে পারবো? আবার আপনাকে ধন্যবাদ। জি, মৌলিক উপাদান বলতে গেলে এটা নির্ভর করছে আমরা মূলত কাকে নিয়ে কথা বলছি। আমরা যদি আজকে বর্তমানে শিশুদেরকে নিয়ে কথা বলি তাহলে সেটা এক পর্যায়ে হবে। আমরা যদি আজকে বর্তমানে কিশোর বা যুবকদিকে নিয়ে কথা বলি, ছাত্রদিকে নিয়ে কথা বলি, বা আমরা যদি আর একটু বড়তে যাই, যে যাদের বয়স প্রায় 40-এর কাছাকাছি, তো এটা বিভিন্ন ভাবে নির্ভর করে। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়, যেটা আমি আগেও বলেছি, যে প্রত্যেকটা বিশ্বাসকেই, প্রত্যেকটা জিনিসকেই কিন্তু একটা ক্ষমতা থাকতে হয় যে সে তাকে যেন প্রশ্ন করা হয়, সে প্রশ্নের যেন উত্তরটা দিতে পারে। এবং প্রশ্নের উত্তরের এই অর্থ দিয়ে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাকে যদি আমি যদি বলি আমি ঠিক, আমাকে এটাও বলতে হবে যে আমি কেন ঠিক। এটা আমাকে সামনে মানুষকে বুঝাতে হবে, আর আমার বুঝানোর পরও যদি তার মধ্যে কোনো প্রশ্ন থাকে, তার প্রশ্নের উত্তরটি আমার দিতে হবে। এটাই হচ্ছে যে এটার মাধ্যমেই প্রমাণিত হবে যে আমি ঠিক, বা আমি যদি বলি আপনি ভুল, তাহলে সেটা আমার ওভাবেই প্রমাণ করতে হবে যে আপনি কেন ভুল। আর যে জিনিসটা ভাইয়াও বললেন যে এটা খুবই দুঃখের কথা, যে আজকে যদি স্বাভাবিক মানুষ থেকে যদি আজকে যদি কোনো মানুষ মানুষ আজকে যদি কোনো একজন মানুষ তার ধরেন একটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যদি নিজের একটা মতামত প্রকাশ করে, যে জিনিসটি হয়তো তার কাছে মনে হয় যে এটা ঠিক, এটা ঠিক না, তখন সেটার উপর তার ব্যক্তিগত আক্রমণ হয়। যেমন উনি যেটা হচ্ছে ওর এটা আপনার মানসিক ভাবেও হতে পারে, আর আমরা তো দেখছি যে শারীরিক ভাবেও হয়েছে। তো জিনিস যেটা হচ্ছে যে আমরা যদি আজকে বর্তমানে এই যুক্তি নির্ভর সমাজ জাতি গঠন করতে চাই, তাহলে সে আমাদের আগে সবার আগে নিশ্চিত করতে হবে যাতে আমরা প্রশ্ন করতে পারি যেটা কেন হচ্ছে, বা এটা আমাদের কেন প্রয়োজন, এবং ওটার সঠিক উত্তরও যেন আমরা পাই। আমরা যেমন জানি যে এটা আমরা আমাদের খুব এটা আমরা এই এটা আমরা বাংলাদেশে প্রচুর দেখি, যখন ছোট বাচ্চারা কোয়েশ্চেন্স করে, সাধারণত যে প্রশ্নগুলা আমাদের অভিভাবক বা আমাদের পিতা মাতা প্রস্তুত থাকে না উত্তর দেওয়ার জন্য, তারা শিশুদেরকে বকা দিয়ে বন্ধ করে দেয়, বা বলে যে এখনো তোর বয়সে নেই প্রশ্নটি বুঝার বা প্রশ্ন উত্তরটি শোনার। এখন ও যদি মনে কোয়েশ্চেন ওর মনে যদি প্রশ্নটি আসে, এবং তার প্রশ্ন উত্তরটি আমাদের দিতে হবে। এবং এখানে হচ্ছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক ভাবে আমরা যে পড়ালেখাটা করি, আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আমরা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় ব্যাপন করি, সেই শিক্ষাটাও যাতে অবকাঠামোটা ঠিক থাকে। যেমন আমরা দেখে এসেছি যে গত 16 বছরে আমরা যেভাবে শিক্ষা অর্জন করেছি, তার পরে কিন্তু বাংলাদেশে বেকারের সংখ্যা বাংলাদেশ স্বাধীনতা হওয়ার প্রায় সব দ্বিতীয় সর্বোচ্চ ছিল। তার আগে ছিল 2016 সালে, সরি 2014 সালে ছিল সর্বোচ্চ সংখ্যা। এখন হচ্ছে যে আমাদের প্রাতিষ্ঠানিক অবকাঠামোটা ঠিক রাখতে হবে, আমাদের অতটুকু স্বাধীনতা থাকতে হবে যাতে আমরা মানুষ মানুষ প্রশ্ন করতে পারে। যখন আমরা তাদেরকে বলবো যেটা আপনার জন্য ভালো, এটা আপনার করা উচিত, এটাতে দেশের উন্নতি হবে, এটাতে আপনার উন্নতি হবে, আপনার পরিবারের উন্নতি হবে, আপনার সমাজ উন্নতি হবে, তখন এটা যেন করতে পারে। এবং এখানে একটা কথা আছে যে এখানে দিক নির্দেশনাটা ঠিক থাকতে হবে। আমাদের যারা সমাজে দেশে যারা মুরব্বী আছেন, যাদের অভিজ্ঞতা আছে, যাদের জ্ঞান আছে, যাদের যোগ্যতা আছে, তাদেরকেও যেন আমাদের আজকে নতুন যারা আমরা প্রজন্ম আছি আমাদের সাথে ওদের যেন ওরা কোলাবরেট করতে পারে, ওরা যেন আমাদেরকে ওদের অভিজ্ঞতা থেকে কিছু শিখায়, আমাদেরকে ওদের অভিজ্ঞতার সম্মান দিতে হবে। ওরা যখন বলবে, ওরা যখন জিজ্ঞেস করবে, সেটারও আমাদের উত্তর দিতে হবে, কারণ ওরা ওদের অভিজ্ঞতা ওরা খুব কষ্ট করেই অর্জন করেছে। শাহজাদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আদম মাসুদ ভাই, আপনার কাছে আমি আবার আসতে চাই, এবং আমার এবারে প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে
রাজনৈতিক বিশ্বাস, সামাজিক বিশ্বাস এবং ধর্মীয় বিশ্বাস, এবং এই বিশ্বাসগুলোর ফলে তো আসলে আমাদের ছোট থেকে বেড়ে ওঠা বা এই যে সামাজিকীকরণ, আলাদা আলাদা পরিবেশে বেড়ে ওঠা, এটার ফলে তো আসলে আমাদের চিন্তা ভাবনা অন্যরকম হয়, আমাদের মন মানসিকতা অন্যরকম হয়, বা ধর্মীয় বিশ্বাস আলাদা হওয়ার ফলে আমরা যখন আসলে কোনো একটা বিষয়ে মতামত দিই, সেই মতামতটাও কিন্তু আলাদা হয়, যেটা কিন্তু আসলে অন্য ধর্মের কারোর সঙ্গে মিলে না, বা অন্য যে রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে মিলে না। এবং এই ক্ষেত্রে আমরা আসলে দেখতে পাই যে আসলে শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণই নয়, তাদেরকে আসলে দমন পীড়নের চেষ্টা চলে, তাদেরকে হত্যা করা হয় বা তাদেরকে আহত করে ফেলা হয়, বা এই যে আসলে নিজের বিশ্বাসের সাথে আরেকজনের বিশ্বাস না মিলার ফলে যে সংঘাতগুলো হয়, এইটা আসলে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, এই বিষয়টি নিয়ে আপনার কি মন্তব্য? আপনাকে আবারও ধন্যবাদ। একটা বিষয় হচ্ছিল আমাদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা আমাদের চিন্তা বা চেতনাটা আরেকজনের উপর চাপিয়ে দিতে চাই। আমরা ধরো আমার কাছে একটা জিনিস মনে হলো, এই বিষয়টা আমরা কি করি, আমার আশেপাশে যে মানুষগুলো আছে আমরা চাই যে ওই মানুষগুলো আমার মতো করে ভাবুক। এখানে কিছু মানুষ ভাবে, আবার কিছু মানুষ ভাবে না। তো যে মানুষগুলো আসলে আমার মতো করে চিন্তা করছে না বা আমার যে ধারণাটা সেটা পুরোপুরি গ্রহণ করতে পারছে না, প্রায় সময় দেখা যায় এটা, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে, যে ওই বিশ্বাসটা বা ওই মতাদর্শটা তাকে মানানোর জন্য একটা দমন পীড়ন চলে, বা যারাই এর বিরুদ্ধে কথা বলে তাদেরকে নানানভাবে আসলে অত্যাচার করা হয় এবং তাদেরকে এক প্রকার বাধ্য করা হয় আসলে। তো এই বিষয়টা আসলে সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের দেশ বা বিশ্বের বেশিরভাগ দেশে এখন একটা গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমে আসলে পরিচালিত হয়। তো একটা সুস্থ এবং সঠিক গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আসলে এই বিষয়টা সমাধান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন এই বিষয়টা সমাধান করার জন্য সর্বপ্রথম আমি মনে করি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা জেনারেশনের যে একটা গ্যাপ, আমাদের দুই জেনারেশন, এই বর্তমান তরুণ প্রজন্ম এবং আমাদের অভিজ্ঞ এবং প্রবীণদের যে প্রজন্ম, এই যে দুইটা প্রজন্মের মধ্যে একটা বিশাল গ্যাপ। এই গ্যাপটার অনেক কারণ রয়েছে, এর সব থেকে একটা বড় কারণ হচ্ছে প্রযুক্তির একটা দ্রুততম সময় বিকাশ একটা কারণ হতে পারে। তবে এই যে দুইটা জেনারেশনের মধ্যে যে একটা পার্থক্য, এই পার্থক্যের কারণে একজন তরুণ যেভাবে চিন্তা করে একজন প্রবীণের মধ্যে চিন্তা কিন্তু তার সাথে মিলছে না। একজন বয়স্ক মানুষ, তার অনেক অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় ওই অভিজ্ঞ মানুষ মনে করেন যে তিনি যে চিন্তা করেন বা তার যে অভিজ্ঞতা সেটাই শতভাগ সঠিক। একজন তরুণ তার যে নতুন করে কিছু করার যে উদ্যম বা তার যে একটা সাহসিকতা, এই বিষয়টাকে তিনি আবার গুরুত্ব দেন না। আবার তরুণদের ক্ষেত্রে দেখা যায় যে তার যে আসলে একটা চিন্তা অনেক চিন্তা করার বা অনেক একসাথে অনেক কিছু করার যে একটা সক্ষমতা বা যে একটা স্পিরিট তার মধ্যে কাজ করে, এই স্পিরিটের জায়গায় আবার সে মনে করে ওই প্রবীণের কথাটাকে সে আবার গুরুত্ব সহকারে দেখে না। তো এই বিষয়গুলোর আসলে গ্যাপটা আমার মনে হয় দ্রুততম সময়ে এটা সমাধান করা উচিত। এবং শিক্ষাগত যে বিষয়গুলো রয়েছে, এরপরে আহ, এক আমাদের যে পারিবারিক যে বিষয়গুলো, যে কমিউনিকেশনের যে বিষয়গুলো, এই জায়গাগুলো যদি আমরা ডেভেলপ করি তাহলে ওইখান থেকে আমরা বিশ্বাস করি যে এই যে একটা যে যে দমন পীড়ন হয় যে একটা মতামত গ্রহণ না করার কারণে, এটা অনেকাংশে বন্ধ করা সম্ভব। ধন্যবাদ আদনান মাসুদ ভাই আপনাকে। আচ্ছা আজাদ চৌধুরী, এবার আমি আপনার কাছে জানতে চাই, এবং আহ, এই যে আমরা আসলে কিছুদিন পর পরে আসলে দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন বিষয় কিন্তু আসলে ভাইরাল হয়, এবং সেটা কয়েকদিন পর পরে হয় কিংবা একদিন দুদিন পর পরে হয়, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা দেখি যে আসলে মানুষজন এটা নিয়ে আসলে মতামত দেওয়ার আসলে চেষ্টা করেন, কেউ যুক্তি দেন, কেউ অযুক্তি যুক্তি দেন। তো এই ভাইরাল বিষয়গুলো নিয়ে আমাদের দেশের মানুষের আসলে এত আগ্রহ কেন, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আহ, এখানে মানে জিনিস যেটা বলা যায় সেটা হচ্ছে যে তো আমাদের তো স্বাধীন দেশ, আমাদের তো সকলেরই বাক স্বাধীনতা আছে। তো যখন কোনো মনে করে যে তার ব্যক্তিগত কোনো মতামত কিছু একটা প্রকাশ করতে যায়, সে অবশ্যই তার সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে সে প্রকাশ করতে পারে। এটা একটা স্বাভাবিক কথা। এটা বিশ্বের সকল স্বাধীন দেশেই করে মানুষ, কম বেশি। এটা দেশের উপর নির্ভর করে কতটুকু ওরা করে। কিন্তু আমাদের দেশে যে জিনিসটা আমরা দেখি যে এটা নিয়ে অনেক মানুষ আলোচনা আলোচনা ভালো, বাট সমালোচনায় বেশি জড়ায় পড়ে যে ও এটা এভাবে কেন করেছে, করার দরকার কি ছিল। এটা আমি যতটুকু মনে করি যে এটা একটা মানে আমাদের অনেক ব্যাড প্র্যাকটিস বলা যায় যেটাকে। কারণ হচ্ছে যে একজন মানুষ তার ব্যক্তিগত ভাবে তার মতামত আছে, সে এটা অবশ্যই প্রকাশ করতে পারে। এটা একটা স্বাধীন দেশ, এখানে সকলেরই বাক স্বাধীনতা আছে। আজাদ চৌধুরী, আমি এখানে এখানে ছোট একটা বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে
মানে আলোচনা করলেও সেটা মানায় বা সমালোচনা করলেও সেটা মানায়, কিন্তু সমালোচনা করতে গিয়ে বা আলোচনা করতে গিয়ে তারা যে ধরনের আসলে যুক্তি উপস্থাপন করেন, মানে যুক্তি তো না, সেটা আসলে অযৌক্তিক যুক্তি বা যে ধরনের মিথ্যা তথ্য বা প্রোপাগান্ডা আসলে ছড়ায় তারা, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? এই জিনিসটাকে আমি মানে আমার ব্যক্তিগতভাবে আমি এই জিনিসটাকে খুব আহ, ক্ষুদ্র মানে এটা খুব খারাপ একটা জিনিস বলে আমি বিবেচনা করি। কারণ হচ্ছে যে আমার আমার এটা আমি কাউকে পছন্দ নাই করতে পারি, তার কথা আমার নাও পছন্দ হইতে পারে, কিন্তু এটা নিয়ে আমি এক তো তাকে অনলাইনে সমালোচনা করব, আবার ওই একই জিনিসের বিরুদ্ধে আমি আবার মিথ্যা কথা ছড়াবো, প্রোপাগান্ডা ছড়াবো। এবং আমাদের বাঙালি জাতির একটা স্বভাব আছে, মানে এটার ইনোসেন্স বলা যায় অথবা এটার দুর্বলতাও বলা যায়, যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে বা আমরা যে কোনো মাধ্যমে আমরা যখন কোনো একটা খবর পাই আমরা বা একটা কথা শুনি, আমরা সেটাকে খুব বেশি গুরুত্ব সহকারে নিয়ে ফেলি। আমরা যদি এখন ফেসবুকে দেখি যে আমাদের দেশে আগামীকালকে থেকে পেঁয়াজের দাম 500 টাকা করে, আমরা কিন্তু সকলেই বিশ্বাস করবো এটা চিন্তা করার না যে কেন 500 টাকা করে হবে, কারণ আমাদের দেশে তো হঠাৎ করে পেঁয়াজের কোনো সংকট আসার কথা না। এবং ওটা নিয়ে আমরা পরে আলোচনা করা শুরু করে দিব যে দেশে এরকম অবস্থা, সরকার এটা করতেছে, ব্যবসায়ীরা এটা করতেছে, এবং এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আবার ইনভেস্ট শুরু করব যে পেঁয়াজ কেন কম আসতেছে, কারণ আমাদের বন্দর বন্ধ আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে, এরকম বলে আমরা বিভিন্ন রকমের প্রপাগান্ডা এবং মিথ্যা থাকি। আর এটা এটা একটা কথা আমি এখানে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে এটা মানে আমার পার্সপেক্টিভ থেকে, যে খালি মাথা শয়তানের ঘর, এটা আমরা একটা খুব প্রচলিত কথা আছে, এটা আমরা বলি যে আমাদের দেশে মানুষ যে টাইমটা আমরা পাই আমরা সেটাকে এফেক্টিভ ভাবে লাগাতে চাই না। যদি আমি ধরেন আমি একজন শিক্ষিত একজন ব্যক্তি, আমি চাকরি পাচ্ছি না বা আমার চাকরি থেকে আমি কিছুদিনের জন্য বিরতি নিয়েছি, আমি কিন্তু সেই সময়টা লাগাবো না যে কিছু এক্সট্রা কিছু শিখার। আমরা কিন্তু এটা বলি যে মানুষের যতটুকু গ্রহণ করার ক্ষমতা মানুষ কিন্তু ততটুকু গ্রহণ করে না। আমাদের যতটুকু আমাদের মস্তিষ্কের ক্ষমতা আছে আমরা কিন্তু তার 10 ভাগের 1 ভাগ আমরা কিন্তু নিজের জীবনে 100 বছরে আমরা ব্যবহার করি না। আমরা কিন্তু এই সময় এক্সট্রা জিনিস শিখতে পারি, দেশে বিভিন্ন জায়গায় সাহায্য করতে পারি, কিন্তু আমরা যে কাজটা করি মূলত আমরা সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখি, আমরা স্ক্রল করি, কিন্তু স্ক্রল করার পর আমরা যখন কোনো একটা ইন্টারেস্টিং বিষয় পাই আমরা ভাবি যে আমরা এখানে ফেমাস হতে পারবো, আমরা এটা নিয়ে যদি একটু কথা বলি, সকলে যদি জিনিসটাতে লাইক দেয় আমি জিনিসটাতে ডিসলাইক দিই এবং একটা কমেন্ট লিখি, এবং এইভাবে কিন্তু অনেক মানুষ ফেমাস হয়েছে। এটা আমাদের চোখের সামনে আছে, আমি এখন কারো নাম নিতে চাই না, বাট এবং কিন্তু হয়েছে। আর এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে যখন কোভিড-19 এর সময় যখন লকডাউন ছিল, প্রায় 2 বছরের মতো লকডাউন ছিল, তখন সকল কম বেশি অনেক মা বাবা কিন্তু ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন দিয়েছে, ইন্টারনেট কানেকশন দিয়েছে, এবং সকলে কিন্তু বলেছে আমরা পড়ালেখা করছি, কিন্তু সকলে কিন্তু পড়ালেখা ওভাবে করেনি, বা পড়ালেখা করলেও কিন্তু একটা আসক্তি জোগাই গেছে। এখন ফেমাস হওয়ার জন্য আমরা যেভাবে এখন করি, এখানে একটা ডিফারেন্স আছে, কিন্তু যে ফেমাস আমি কেন হচ্ছি, আমি ভালো গাইতে পারি, আমি ভালো বলতে পারি, আমি খুব সুন্দর, আমি সেজন্য ফেমাস হচ্ছি, নাকি আমি কাউকে ছোট করছি, কাউকে গালি দিচ্ছি, কারোর ব্যাপারে খারাপ কথা বলছি সেজন্য আমি ফেমাস হচ্ছি? এইটার মধ্যে একটা পার্থক্য আছে, আর আমরা কিন্তু এই পার্থক্যটা দেখতে চাই না। আমরা শুধু দেখতে চাই যে আমি ফেমাস হচ্ছি নাকি না, আমার ব্যাপারে মানুষ কত কথা বলছে, ভালো কথা বলছে নাকি। এবং যদি কেউ দুর্ভাগ্যভাবে কারো যদি দুর্ভাগ্য থাকে এবং সে যদি আমাকে সত্যি কথাটা বলতে চায়, আমি আর উল্টা আরো তাকে দোষ দিই। ধন্যবাদ। আচ্ছা চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি সর্বশেষ আদনান মাসুদ ভাই আপনার কাছে আসতে চাই এবং আপনাদের বক্তব্যগুলো থেকে দুইটা প্রশ্ন আমি করতে চাই। সেটা হচ্ছে, আজাদ চৌধুরী তিনি বলছিলেন বা আপনিও বলছিলেন, এই যে ছোটবেলা থেকে আসলে পারিবারিক ভাবে যে একটা শিক্ষা যে আসলে যুক্তি নির্ভর হিসেবে গড়ে তোলা, বা আজাদ চৌধুরী একটা উদাহরণ দিচ্ছিলেন যে ছোট যারা আসলে আছেন বাচ্চা, তারা আসলে যখন কোনো একটা প্রশ্ন করেন তখন বাবা মায়েরা বলে যে তুমি বেশি বুঝো, তোমাকে এত কিছু বুঝতে হবে না, চুপ করো। এই ধরনের যে আসলে আহ সামাজিকীকরণের মধ্যে যে এই দিকগুলো যে আসলে চলে আসে, যে আসলে বাবা মা সন্তানদের আসলে প্রশ্নের উত্তর দিতে চায় না, এবং যখন আসলে প্রশ্নের উত্তর দেয় না তখন কিন্তু আসলে ছেলেমেয়েরা প্রশ্ন করা বন্ধ করে দেয়, তাদের মধ্যে যে কিউরিয়াসিটিটা থাকে আসলে ছোটবেলায়, সেটাও কিন্তু আসলে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে
এই যে সমালোচনা করার মানে নিজেকে আসলে ভাইরাল করার জন্য আসলে বিভিন্ন বিষয় নিয়ে আসলে সমালোচনা করা, বা দেখা গিয়েছে যে আসলে সেখানে এমন উদ্ভট টাইপের যুক্তি দেওয়া বা কথা বলা যেটার ফলে আসলে সে নিজে আসলে ভাইরাল হচ্ছে ঠিকই, কিন্তু তার ফলে যে সমাজে আসলে একটা ব্যতিক্রম ধর্মী বা একটা নেগেটিভ একটা প্রভাব ফেলছে, সেটার ফলে কিন্তু আমরা আস্তে আস্তে আরো অনেক বেশি কিন্তু এই যে যুক্তি বিষয়টা এটা থেকে কিন্তু সে দূরে সরে যাচ্ছি। তো এই দুইটা বিষয় নিয়ে আমার শেষ প্রশ্ন, এবং এই দুইটা প্রশ্নের উত্তর আপনার থেকে জানতে চাচ্ছি। কাইন্ডলি আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ। সরি। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত যে বিষয়টা সেটা হলো আমাদের অভিভাবক, যেটা শুরুতে আপনি বললেন যে যখন একজন সন্তান বা তাদের শিশুরা বা ছোটবেলা থেকে যখন কেউ কোনো তার অভিভাবককে যখন প্রশ্ন করে, তখন দেখা যায় যে আসলে ওই অভিভাবকরা বলে যে না তুমি এটা বেশি বুঝো, এটা বলা যাবে না। তো এই বিষয়টা আসলে প্রায় দেখা যায়, এবং এই বিষয়টার জন্য দায়ী আমি শুরুতে বলেছি যে আসলে আমাদের দুইটা জেনারেশনের মধ্যে আসলে একটা বিরাট পার্থক্য। তো এই পার্থক্যটা আসলে দূর করাটা খুব জরুরি, এবং এই পার্থক্যটা আমি দূর তখনই করতে পারবো যখন আসলে আমি একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিব। আমার শিক্ষাগত একটা যে ব্যবস্থাটা এবং সামাজিক যে ব্যবস্থাটা এটা পরিবর্তন করতে হবে, এই যে জেনারেশন যে পার্থক্যটা। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা অনেক সময় আসলে দেখি যে একটু মানে সোশ্যাল মিডিয়াতে বা একটু নিউজের হেডলাইনে আসার জন্য অনেকেই আহ, অযৌক্তিক, মানে যে বিষয়টা নিয়ে সমালোচনা না করলেই নয়, মানে প্রয়োজন নেই, মানে আননেসেসারি আসলে কিছু কথা বলে আসলে একটু লাইমলাইটে আসার এরকম একটা প্রচেষ্টা আমরা প্রায় সময় দেখি। আসলে এটা অন্যতম কারণ হচ্ছে আমাদের সমাজে বা সোশ্যাল মিডিয়াতে আসলে যে যত আলোচনায় থাকতে পারে, সে মনে করে যে আসলে তাকে মানুষ অনেক জানছে, তাকে বোঝার চেষ্টা করছে। আসলে বাস্তবতা কিন্তু এরকম না। কারণ সোশ্যাল মিডিয়াতে আসা এখন এমন একটা বিষয় হয়ে গেছে, মানুষ আসলে ট্রেন্ডের পিছনে দৌড়ায়। আজকে একটা বিষয়, কালকে একটা বিষয়, পরের দিন আরেকটা বিষয়। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু আমরা দিন দিন আমাদের যে একটা সুনির্দিষ্ট বিষয়ের উপর আমাদের যে গবেষণা করা দরকার বা আমাদের যে চিন্তা চেতনা থাকা দরকার, সেগুলো থেকে কিন্তু আমরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। যার ফলে একটা বিষয় নিয়ে যখন আমাদের যৌক্তিক আলোচনা করা দরকার, সেখানে আসলে আমরা যৌক্তিক আলোচনা না করে কিছু মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বা অযৌক্তিক কিছু বিষয় আসলে সেখানে এনে ওই যে যে বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার ওইখান থেকে আসলে আমরা একটু দূরে সরে যাই। তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক, এবং একই সাথে আসলে এই বিষয়গুলো আমাদের মধ্যে যে একটা পারস্পরিক যে একটা সম্প্রীতিটা কিন্তু বিনষ্ট করে। তো এগুলো আমি আমি ব্যক্তিগতভাবে চাই যে এই বিষয়গুলো কমে আসুক, কারণ এখান থেকে যদি আমরা বেরোতে না পারি, আমরা কিন্তু কখনোই আসলে একটা যুক্তিপূর্ণ একটা জাতি আমরা কখনো গঠন করতে পারবো না। এবং এটা যদি আমরা গঠন করতে না পারি, আমাদের যে অ্যাটলিস্ট মেধাতাত্ত্বিক যে আমাদের যে যে জায়গায় আমাদের থাকা দরকার, সেখানে কিন্তু আমরা কখনো পৌঁছাতে পারবো না, এবং যত সময় যাবে আমরা কিন্তু একটা অসুস্থ জাতি গড়ে তুলবো। এবং এর ফলে আমাদের যেরকম আর্থসামাজিক একটা ক্ষতি হবে, পাশাপাশি আমাদের যে একটা সাম্প্রদায়িক যে একটা সম্প্রীতি, সেই সম্প্রীতিও কিন্তু বিনষ্ট হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। কারণ এই যে আমরা প্রায় সময় দেখি যে অনলাইনে একটা মানে একটা বিষয় একজন দিল বা একটা বিষয় নিউজ হলো, সেটা দেখা যায় যে বিভিন্ন ভাবে একটা গোষ্ঠী বা বিভিন্ন শ্রেণীর মানুষ সেখান থেকে একটা আলাদা একটা লাভ পাওয়ার জন্য নানান ভাবে আসলে ওই বিষয়টাকে একটু মিথ্যা বা আরো নানান ন্যারেটিভ তৈরি করে এটা প্রচার করে বেড়ায়। এবং এর ফলে দেখা যায় যে আসলে অপোজিশনে যে থাকে সেও কিন্তু তাকে বিট করার জন্য ওই একই ফর্মুলাই অ্যাপ্লাই করে। তো বাস্তবতা দেখা যায় আসলে যেখানে আসলে সুস্থ আলোচনার মাধ্যমে একটা বিষয় সমাধান করা যেত, সেই জায়গাটা কিন্তু আর থাকে না। তো এতে করে আসলে আমাদের মধ্যে যে একটা আহ ভালো একটা যে সম্প্রীতি থাকা দরকার, সেই সম্প্রীতির জায়গাটাও নষ্ট হয়। পাশাপাশি আমাদের যে একটা যুক্তি সম্পন্ন বা মেধার মাধ্যমে বিভিন্ন বিষয় যে চর্চা করবে, সেই চর্চার জায়গাটাও কিন্তু আমাদের মধ্যে ধীরে ধীরে হারিয়ে যায়। যুক্তিবিদ্যার মূল বিষয়টা হচ্ছে আসলে বৈধ চিন্তা, নিয়ম, অনুমান ও সিদ্ধান্তের মাধ্যমে একটা আলোচনা করা। এবং এই যে আজকে আমাদের যে আসলে আলোচ্য যে বিষয়টা ছিল আসলে যে যুক্তি নির্ভর জাতি গঠন প্রগতির পূর্বশর্ত, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এবং আমাদের যে দুজন আসলে অতিথি ছিলেন তারা নিজেদের আসলে যুক্তিগুলো উপস্থাপন করেছেন খুব চমৎকার ভাবে। তো এই ধরনের আয়োজনগুলো করলে কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে যুক্তি নির্ভর জাতি আমরা গঠন করতে পারি। এছাড়াও রয়েছে বিতর্ক প্রতিযোগিতার মতো যে আয়োজনগুলো রয়েছে সেগুলো করা। তো আদনান মাসুর ভাইয়া এবং হচ্ছে আজাদ চৌধুরী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা দুজন আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং খুব চমৎকার চমৎকার কথা আজকে আমাদেরকে বলেছেন। এবং দর্শক মন্ডলী, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।